বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ফোর্থ ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে তোমাদের আমি পড়িয়েছি অ্যাডভান্সড অডিটিং অ্যান্ড প্রফেশনাল এথিক্স কোর্সের পঞ্চম অধ্যায় ম্যানেজমেন্ট অডিট অর্থাৎ ব্যবস্থাপনা নিরীক্ষা। 9 নম্বর লেকচারে আমি তোমাদেরকে পড়িয়েছি, ইন্ট্রোডাকশনগুলো পড়িয়েছি, ম্যানেজমেন্ট অডিটিং কি, এর সুবিধা অসুবিধা, অবজেক্টিভ, এগুলো আমি 9 নম্বর ক্লাসে পড়িয়েছি। আজকে পড়াবো component of management audit program, advantage of management audit program, disadvantage of management audit program, and ways of overcome the limitations। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলি তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে প্রথমেই আসো, হোয়াট ইজ ম্যানেজমেন্ট অডিট প্রোগ্রাম? নিরীক্ষা কর্মসূচি হলো এমন একটি পরিকল্পনা যার মাধ্যমে একটি সুনির্দিষ্ট কাজ এবং সুনির্দিষ্ট ক্ষেত্রে সম্পাদন করে। আলভিন এ এরিন্স অ্যান্ড জেমস কে লিউবেক, একজন অথার, তিনি বলেছেন, দ্য অডিট প্রোগ্রাম ফর মোস্ট অডিট টু ডিজাইন দ্য 3 parts test of controls and substantive tests of transactions, analytical procedures and test of detail of the balance। অর্থাৎ বেশিরভাগ নিরীক্ষার নকশার কর্মসূচিতে 3টি অংশ থাকে। তা হলো নিয়ন্ত্রণ যাচাই ও লেনদেন যাচাই এবং বিশ্লেষণ প্রক্রিয়া এবং হিসাব ব্যালেন্স সমূহের বিস্তারিত পরীক্ষাকরণ। তাহলে এই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে নিরীক্ষা কার্যক্রম নিরীক্ষকের পরিকল্পনা অনুসারে যৌক্তিকভাবে কোনো কর্মকর্তা বা কার্যকরী কতটুকু সময়ের মধ্যে কোন কাজ সম্পাদন করবে, সেক্ষেত্রে আর্থিক লেনদেন সমূহ যথাযোগ্য পদ্ধতি দ্বারা যাচাই করা হলো নিরীক্ষা কর্মসূচি। তাহলে নিরীক্ষা কর্মসূচি বলতে আমরা বুঝতে পারলাম যে নিয়ন্ত্রণ যাচাই করা এবং লেনদেন যাচাই এবং বিশ্লেষণ প্রক্রিয়া, হিসাব ব্যালেন্স সমূহের বিস্তারিত পরীক্ষাকরণকে আমরা নিরীক্ষা কর্মসূচি বলছি। এবার আসো ম্যানেজমেন্ট স্কোপ অফ ম্যানেজমেন্ট অডিট প্রোগ্রাম বা ব্যবস্থাপনা নিরীক্ষা কর্মসূচির আওতা কতটুকু, এর পরিধি কতটুকু। এর পরিধির মধ্যে রয়েছে নিরীক্ষার চিহ্নিত অংশের সম্পর্কিত প্রক্রিয়ায় উপাদানসমূহের সুনির্দিষ্ট তালিকাভুক্তি, অর্থাৎ স্পেসিফাই লিস্টিং অফ অডিট এরিয়া কম্পোনেন্টস ইন টার্মস অফ রিলেটেড প্রসিডিউরস। অর্থাৎ এই বিষয়টি একটি উদাহরণ দিয়ে আমরা বুঝাতে পারি, যে সেটি হলো যে নগদান বই, ব্যাংক হিসাব বিবরণী, দৈনিক বিক্রয় বই, দৈনিক ক্রয় বই,
জাবেদার স্বচ্ছতা যাচাই, প্রাপ্য হিসাবের খতিয়ান, মজুদ পণ্য যাচাই, রেওয়ামিল যাচাই, উদ্বৃত্তসমূহ যাচাই এগুলির একত্রীকরণ, এই সকল প্রতিটি বিষয়কে প্রতিটি ভাগ বা উপবিভাগে বিচার করা নিরীক্ষা কর্মসূচির আওতাভুক্ত। তারপরে আছে কর্মচারীদের সুনির্দিষ্টকরণ, অর্থাৎ কোন কর্মচারী কতটুকু কাজ করবেন তা সুনির্দিষ্ট করে দেয়া। তারপর আসো সময় নির্মাণ ও নির্দিষ্টকরণ, টাইমিং বিল্ডিং। নিরীক্ষা কর্মসূচি কার্য সম্পাদনের সময় বা তারিখ স্থির করতে হবে, ডেডলাইন দিয়ে দিতে হবে যে এই সময়ের মধ্যে এই কাজ করতে হবে। তারপরে আসো সিকোয়েন্সিং, ধারাবাহিকতা। নিরীক্ষা কর্মসূচিকে আকার, সময় মূল্য বা টাইম ভ্যালু নির্দিষ্ট করে দেয় যাতে সার্বিক নিরীক্ষা কার্য সম্পাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি না হতে পারে, যা প্রাথমিক সূচি ঠিক করা ছিল। অর্থাৎ প্রথমেই ঠিক করে নেওয়া হয় যেন কোনো সময় আমাদের নষ্ট না হয়। তারপর দায়িত্ব সুনির্দিষ্টকরণ, রেসপন্সিবিলিটি ফিক্সিং, অর্থাৎ প্রত্যেকের কাজের দায়িত্ব নির্দিষ্ট করে দেওয়া যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সুসম্পন্ন হতে পারে। তারপর ডকুমেন্টেশন বা নথিভুক্তকরণ। নিরীক্ষা কর্মসূচিতে লিখিত তথ্য নথিভুক্ত করতে হয় এবং এটি প্রমাণপত্র হিসাবে উত্তম পরিকল্পনার অংশ হিসাবে সংরক্ষণ করা হয়। তারপরে আসো আমরা আলোচনা করি যে ব্যবস্থাপনা কর্মসূচির উদ্দেশ্য। অবজেক্টিভ অফ ম্যানেজমেন্ট অডিট প্রোগ্রাম। অবজেক্টিভগুলো যেমন সব বিষয় পরীক্ষা করা, চেক অল দ্য অ্যাসপেক্ট। নিরীক্ষা কর্মসূচিতে হিসাব সংক্রান্ত সকল বিষয়ের পরীক্ষা সুনিশ্চিত করা হয়। তারপর ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক, কর্ম বন্টন করে দেয়া। দক্ষতা ও অভিজ্ঞতা এবং যোগ্যতা অনুযায়ী নিরীক্ষা সহকারীদের মধ্যে কাজ বন্টন করে দেয়া নিরীক্ষা কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। তারপর হলো তদারকি বা সুপারভিশন। নিরীক্ষা সহকারীদের কাজের সার্বক্ষণিক তদারকি সহজ করা নিরীক্ষা কর্মসূচির আরেকটি উদ্দেশ্য। নিয়ন্ত্রণ বা কন্ট্রোল। নিরীক্ষা সহকারীদের উপর অর্পিত দায়িত্ব পালনে যে কোনো অনিয়ম বা বিচ্যুতি সহজে যেন নিয়ন্ত্রণ করা যায়, এটিও আরেকটি উদ্দেশ্য। তারপর ডকুমেন্টারি এভিডেন্স বা প্রামাণ্য দলিল। নিরীক্ষা কর্মসূচি একটি লিখিত পরিকল্পনা, এটি সযত্নে সংরক্ষণ করা হয় যাতে ভবিষ্যতে নিরীক্ষকের বিরুদ্ধে কর্তব্য অবহেলাজনিত জটিলতা নিরসনের প্রামাণ্য দলিল হিসাবে উপস্থাপন করা হয়। তারপরে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা। নিরীক্ষা কর্মসূচি অনুযায়ী বন্টিত দায়িত্বের ভিত্তিতে নিরীক্ষা কাজে জড়িত সহকারীদের জবাবদিহিতা সৃষ্টি করা নিরীক্ষা কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। তারপরে আসো পারফর্মিং ওয়ার্ক স্পেসিফাইড টাইম, বিভিন্ন সময়ের মধ্যে কার্য সম্পাদন, অর্থাৎ কোন কাজটি কত সময়ের মধ্যে সম্পন্ন করবে, কে করবে, এগুলি সুনির্দিষ্ট করে দেয়া
নিরীক্ষা কর্মসূচির আরেকটি অন্যতম উদ্দেশ্য। নিরীক্ষা প্রতিবেদন বা প্রিপারেশন অফ রিপোর্ট। নিরীক্ষা কাজের শেষে নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুত করা অপরিহার্য। সুতরাং নিরীক্ষা কর্মসূচি মোতাবেক নিরীক্ষা কাজ সমাপ্ত হলে সহকারীদের মন্তব্যের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নিরীক্ষা কর্মসূচির অনেকগুলো উদ্দেশ্য। এটি নিরীক্ষা কাজের বাস্তব নির্দেশিকা এবং একটি অপরিহার্য বিষয়। তাই বাস্তবে নিরীক্ষা কাজ শুরু করার পূর্বে নিরীক্ষকগণ নিরীক্ষা কর্মসূচি প্রণয়ন করে থাকে। তারপরে আসো কম্পোনেন্ট অফ ম্যানেজমেন্ট অডিট প্রোগ্রাম বা ব্যবস্থাপনা নিরীক্ষা কর্মসূচির উপাদান। ব্যবস্থাপনা নিরীক্ষক কর্তৃক মক্কেলের বিভিন্ন প্রতিষ্ঠানের ধরন, ব্যাপ্তি বা কার্যক্রম অনুসারে নিরীক্ষা কর্মসূচি প্রণয়ন করা হয়ে থাকে। প্রথমেই আসো যে কি কি কর্মসূচির মধ্যে এর উপাদানগুলি কি কি। প্রথমে আসো যে প্রিলিমিনারি ওয়ার্ক, প্রাথমিক কাজ। এটি একটি প্রাথমিক কাজের মধ্যে যেমন নিরীক্ষকের নিয়োগপত্র বৈধ কিনা, নিরীক্ষা কাজ সংক্রান্ত শর্তাবলী, প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ ব্যবস্থা, আভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দলিলপত্রাদি ইত্যাদি সম্পর্কে জেনে নেওয়া এবং দায়িত্বশীল কর্মকর্তাদের নমুনা স্বাক্ষর সংগ্রহ করে তা সংরক্ষণ করা, এগুলি প্রাথমিক কাজের অন্তর্ভুক্ত। তারপরের কম্পোনেন্ট হলো লেনদেনের সত্যতা যাচাই করা, ভাউচিং। প্রামাণ্য দলিলের সাহায্যে সংগঠিত লেনদেনের সঠিকতা যাচাই করাকে লেনদেনের সত্যতা যাচাই করা বলা হয়। এ পর্যায়ে নগদ লেনদেন, ক্রয় বিক্রয়, ফেরত লেনদেন, প্রাপ্য, প্রদেয় বিল ইত্যাদি লেনদেনের প্রকৃতির সত্যতা যাচাই এবং ব্যক্তি ও অব্যক্তিক খতিয়ানের হিসাবগুলো পরীক্ষা করা হয়। তো তারপরের কম্পোনেন্ট উপাদান হলো গতানুগতিক পরীক্ষা বা নিয়ম মাফিক পরীক্ষা, রুটিন চেকিং। হিসাবের প্রাথমিক বইসমূহের সমষ্টি নির্ণয় করা, খতিয়ানের স্থানান্তর পরীক্ষা, জের নির্ণয় করা, রেওয়া মিলে জের স্থানান্তর ইত্যাদি বিষয়গুলো আরেকটি উপাদান। অর্থাৎ অঙ্কগুলির যোগফল ঠিক আছে কিনা, বিভিন্ন হিসাবের জের ঠিক আছে কিনা, গণনা ঠিক আছে কিনা, জাবেদা হতে খতিয়ানে স্থানান্তর করা ঠিক আছে কিনা, এগুলি পরীক্ষা করা, এটি আরেকটি কম্পোনেন্ট। এরপরে আসো যে চেকিং ফিনান্সিয়াল স্টেটমেন্ট, আর্থিক বিবরণী পরীক্ষা। নিরীক্ষা কর্মসূচির এটি আরেকটি উপাদান, সেটি হলো আর্থিক বিবরণী, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট, তারপরে ব্যালেন্স শিট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এইগুলির ছাড়াও সম্পত্তি ও দায়ের অস্তিত্ব যাচাই ও মূল্যায়ন করা, এগুলিও অডিট প্রোগ্রামের বা ম্যানেজমেন্ট অডিটের আওতাভুক্ত উপাদান। এরপরে জেনারেল ওয়ার্ক, সাধারণ কাজ। আইনের নির্দেশ যথাযথভাবে পালন করা হয়েছে কিনা তা পরীক্ষা করা, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সাথে প্রয়োজনীয় আলোচনা করা এবং নিরীক্ষিত হিসাব সম্পর্কে রিপোর্ট প্রদান করা নিরীক্ষা কর্মসূচির অন্তর্ভুক্ত। এটি আরেকটি উপাদান। তাহলে এই ছিল মোটামুটি আমাদের
নিরীক্ষা উপাদান। এরপরে আসো নিরীক্ষা কর্মসূচির সুবিধা, অ্যাডভান্টেজ অফ ম্যানেজমেন্ট অডিট প্রোগ্রাম। এটি অনেকগুলো সুবিধা ভোগ করা যায়। ম্যানেজমেন্ট অডিট প্রোগ্রাম এর অনেকগুলি সুবিধা, যেমন হেল্পিং ইন ডিটারমিনিং স্কোপ অফ ওয়ার্ক, কাজের ব্যাপ্তি নিরূপণে সহায়তা করে, কতটুকু কাজ করতে হবে বা তার উপর ভিত্তি করে নিরীক্ষা কর্মসূচি প্রণয়ন করে থাকে। তাহলে কতটুকু কাজ করা হবে তা তাদের নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে কথা বলে এবং তাদের নিয়োগপত্রে উল্লেখ থাকে কি তাদের দেখতে হবে, কোন কোন কাজগুলি তাদের করতে হবে। তারপর আরেকটা সুবিধা হলো কাজের সুষম বন্টন। নিরীক্ষক কোম্পানি তার অধীনস্থ কর্মচারীদের দক্ষতা, যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী সমস্ত কাজ সুশৃঙ্খলভাবে বন্টন করে দিয়ে থাকেন। তারপর কর্মচারীদের দক্ষতা যাচাই, ইনক্রিজ ইন এফিসিয়েন্সি অফ, দক্ষতা বৃদ্ধি, ইনক্রিজ অফ এফিসিয়েন্সি অফ এমপ্লয়িজ। নিরীক্ষা কাজে নিযুক্ত কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বিজ্ঞানসম্মত উপায়ে কাজের বন্টন করা হয়, ফলে তাদের কর্মদক্ষতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তারপর কোনো বিষয় অপরীক্ষিত থাকে না। এই নিরীক্ষা কর্মসূচির ফলে সবগুলো বিষয়কে পরীক্ষা করা সম্ভব হয়। তারপর কন্ট্রোল ওভার ওয়ার্ক, কাজের নিয়ন্ত্রণ। নিরীক্ষা কর্মসূচির দ্বারা অর্পিত দায়িত্ব পালনে সহকর্মীদের যে কোনো প্রকার বিচ্যুতি নিরীক্ষক সহজে নিয়ন্ত্রণ করতে পারে। তারপর ডকুমেন্টারি এভিডেন্স, এই প্রামাণ্য দলিল। ভবিষ্যতে যদি নিরীক্ষকের বিরুদ্ধে কোনো প্রকার কর্তব্য অবহেলাজনিত অভিযোগ আনয়ন করে, তাহলে তখন এই নিরীক্ষা কর্মসূচি এভিডেন্স প্রামাণ্য দলিল হিসাবে কাজ করে। এটা আরেকটি সুবিধা। পারিশ্রমিক নিরূপণ, নিরীক্ষা কর্মসূচি থেকে কাজের পরিমাণ ও ব্যয়িত সময় জানা যায়, ফলে ভবিষ্যতে নিরীক্ষা কাজের পারিশ্রমিক নির্ধারণে নিরীক্ষা কর্মসূচি সহায়তা করে। প্রশিক্ষণ বা ট্রেনিং, নিরীক্ষা কর্মসূচি নিরীক্ষা কর্মীদের দিক নির্দেশনা হিসাবে কাজ করে। শিক্ষানবিশ সহকর্মীদের জন্য তা কার্যভিত্তিক প্রশিক্ষণের উত্তম হাতিয়ার হিসাবে বিবেচিত হয়। তাহলে এটি আরেকটি সুবিধা। নিরীক্ষা নীতি অনুসরণের সহায়তা করা, হেল্পিং ইন মেনটেনিং দ্য অডিট প্রিন্সিপালস। নিয়মমাফিক নিরীক্ষা কাজ করার সুবিধা থাকার ফলে নিরীক্ষা নীতি ও নিরীক্ষা মান অনুসারে নিরীক্ষা কাজ সম্পাদন করতে নিরীক্ষা কর্মসূচি ভূমিকা পালন করে। এটি আরেকটি অ্যাডভান্টেজ। তারপর নিরীক্ষা প্রতিবেদন প্রণয়নের সহায়তা। নিরীক্ষা কর্মসূচিতে কোন কাজ কার দ্বারা কত সময়ের মধ্যে পরীক্ষা করা হবে তা ঠিক করে দেওয়া হয়, ফলে তাদের মতামতের ভিত্তিতে নিরীক্ষা প্রতিবেদন তৈরি করা সহজ হয়। তারপরে কর্তব্য অবহেলার জন্য দায়ী ব্যক্তির সন্ধান লাভ, ডিটেক্টিং দ্য পারসনস রেসপন্সিবল ফর নেগলিজেন্স। নিরীক্ষা কার্যের কোনো ত্রুটি বিচ্যুতি সংঘটিত হলে নিরীক্ষা কর্মসূচির মাধ্যমে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করা হয়, যেহেতু কাজটিকে তাদের মধ্যে সুষম বন্টন করে দেওয়া হয়। তারপরে আরও সুবিধা আছে, যেমন তদারকির সুবিধা বা সুপারভিশন, কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত হওয়া,
নিজ নিজ কর্তব্য সম্পাদনের সহকর্মীরা বা অধস্তন কর্মচারীরা কর্মকর্তারা সচেতন থাকে, সুচারুরূপে কাজ সম্পন্ন হয়। যেমন নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয় বিধায় কাজটি যথাসময়ে উঠে আসে। ফলে সময়ের অপচয় বা দ্বৈততা, একই কাজ দুজনের করতে হয় না, দ্বিতীয়বার করতে হয় না। তারপর কাজের একটা ধারাবাহিকতা রক্ষা পায়। তারপর নেগলিজেন্সি হ্রাস পায়। পরবর্তী কর্মসূচি প্রণয়নে সহায়তা করে। যেমন এরপরে একটি কাজ শেষ হওয়ার পর পরের কাজটি কী হবে সেটা কর্মসূচিতে উল্লেখ থাকে বিধায় তাদের আর অপেক্ষা করতে হয় না, তারা একটি কাজের শেষে আরেকটি কাজ করতে পারে। এই ছিল আমাদের মোটামুটি সুবিধা, ম্যানেজমেন্ট অডিট প্রোগ্রামের সুবিধা। তারপরেও কিছু অসুবিধা রয়েছে। যেমন ধরো উপযোগিতা। ছোট ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিরীক্ষা কর্মসূচি প্রণয়ন করা বাহুল্য এবং অপ্রয়োজনীয় বলে বিবেচিত হয়। এটা বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে সুবিধা দিলেও ছোট প্রতিষ্ঠানের জন্য এটা ব্যয়বহুল এবং অপ্রয়োজনীয় বলে বিবেচিত হয়। মেকানিক্যাল মেথড বা যান্ত্রিক পদ্ধতি। নিরীক্ষা কর্মসূচি অনেক ক্ষেত্রে বাস্তবের সাথে সম্পর্কহীন ছক বাঁধা একটি যান্ত্রিক পদ্ধতিতে পরিণত হয়। ফলে নিরীক্ষা কার্য পরিচালনা সহজসাধ্য না হয়ে কষ্টসাধ্য হয়ে পড়ে। অযোগ্য ও অলস কর্মচারীদের জন্য সুবিধা। তারা যেহেতু ছকে বাঁধা কাজের ভার কর্মীদের উপর দেয়া থাকে, তাই নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী কাজ সম্পন্ন করেছেন এই অজুহাতে অযোগ্য কর্মচারীরাও রেহাই পেয়ে যায়। এটি একটি ডিসঅ্যাডভান্টেজ। তারপর অতিরিক্ত চাপ, এক্সেসিভ ওয়ার্কলোড। কর্মচারীদের নাজেহাল করার উদ্দেশ্যে অনেক সময় নিরীক্ষা কর্মসূচির মাধ্যমে তার উপর অধিক কাজের চাপ সৃষ্টি করা হতে পারে। এটা আরেকটি অসুবিধা। একঘেয়েমি অনুভব। যেহেতু গতানুগতিকভাবে রুটিন মাফিক কাজ হয়, সেই জন্য এটা একঘেয়েমি মনে হতে পারে। ছোটোখাটো বিষয় বাদ পড়া বা খুঁটিনাটি বিষয় বাদ পড়ে যাওয়া, এটা আরেকটি ডিসঅ্যাডভান্টেজ। লেক অফ ক্রিয়েটিভিটি, সৃজনশীলতার অভাবে। এখানে যেহেতু গতানুগতিক কাজ করা হয়, রুটিন ওয়ার্ক করা হয়, সেই জন্য সৃজনশীলতা তৈরি হয় না বা সৃজনশীলতার অভাব দেখা দেয়। নমনীয়তার অভাব, লেক অফ ফ্লেক্সিবিলিটি। অধিকাংশ ক্ষেত্রে নিরীক্ষা স্থির ও পরিবর্তনীয় হয় বলে বিশেষ প্রয়োজনে কর্মসূচি পরিবর্তন করা যায় না। তারপর নতুন কৌশল প্রয়োগের অভাব। কর্মসূচি স্থির প্রকৃতির হওয়ায় ইহাতে নতুন কৌশল প্রয়োগের কোনো সুযোগ থাকে না। এগুলি ছিল মোটামুটি আমাদের অসুবিধা। সুবিধা যেমন আছে, কিছু কিছু অসুবিধাও আছে। এবার আসো ব্যবস্থাপনা নিরীক্ষা কর্মসূচির অসুবিধা দূর করার উপায় বা ওয়েজ অফ এলিমিনেশন ডিসঅ্যাডভান্টেজ অফ ম্যানেজমেন্ট অডিট প্রোগ্রাম। যে আমরা এই সমস্যাগুলি কিভাবে সমাধান করব। এগুলি আমাদের এই যে ডিসঅ্যাডভান্টেজগুলি আমরা দেখলাম, সেগুলিকে ওভারকাম করার জন্য আমাদের কিছু প্রোগ্রাম হাতে নিতে হয়।
সেটি হলো যে প্রথমেই অধীনস্থদের উৎসাহিত করার মাধ্যমে অনেকগুলো সমস্যার সমাধান হতে পারে, ওভারকাম করা যেতে পারে। তারপর ফ্লেক্সিবিলিটি, আমরা এর আগে বলেছি ফ্লেক্সিবিলিটির অভাব রয়েছে, যে আমরা যদি নিরীক্ষা কর্মসূচিকে একটু ফ্লেক্সিবল করি তাহলে আমরা ওই সমস্যাগুলি থেকে উত্তরণ করতে পারব। তারপরে কর্মসূচির পরিবর্তন, চেঞ্জ ইন প্রোগ্রাম। একটি কর্মসূচি বছরের পর বছর ব্যবহার করা উচিত নয়, প্রয়োজন মতো এর পরিবর্তন করা দরকার হতে পারে। পরিবর্তন করে আমরা যে স্ট্যাটিক যে অডিট প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে আমরা ফ্লেক্সিবিলিটি আনতে পারি। তারপর কর্মচারীদের কাজের পরিবর্তন, চেঞ্জ ইন ওয়ার্ক অফ এমপ্লয়িজদেরকে সব সময় একই কাজে না রেখে বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ করলে তারা সহজেই একঘেয়েমিটা কাটিয়ে উঠতে পারবেন এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধি পাবে। নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগের ব্যবস্থা, প্রয়োজনে তাদের ক্রিয়েটিভিটিকে, সৃজনশীলতাকে মূল্যায়ন করতে হবে এবং তাদের কথা শুনতে হবে এবং যদি গ্রহণযোগ্য হয় তা গ্রহণ করতে হবে। এইভাবে আমরা এই লিমিটেশনগুলিকে ওভারকাম করতে পারি। তো আজকে এ পর্যন্তই থাক। ধন্যবাদ।